১/১১ বেশ কয়েকটি অপরাধের সম্পৃক্ত মোজাফফর জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ, আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি, ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে দ্রুতই দেওয়ার আশ্বাস। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারিতে ৫,৫০,০০০ থেকে ৬.৫ লাখ নির্ধারণ, বেসরকারিতে ৫,১৩,০০০। গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানীর ভাটারায় লণ্ডভণ্ড পুরো ফ্ল্যাট, দেয়ালে ধস, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ, সবার অবস্থাই আশঙ্কাজনক। দিল্লিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, যন্তরে মন্তরে ককরোচের বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ১/১১ বেশ কয়েকটি অপরাধের সম্পৃক্ত। জন্ড নামে যোগাযোগ রাখতেন ১/১১ অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে চিফ প্রসিকিউটর। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে, আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে। চিফ প্রসিকিউটর জানান, টানা ১৬ বছরে বাংলাদেশ ও ভারতে নিয়মিত যাতায়াত করতেন মোজাফফর। তবে তিনি জন্ড নামে ১/১১ কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ১/১১ অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। এই পিএ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামী ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। এছাড়া জুলাই আন্দোলনে মুগ্ধ সহ ১১ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে এই মুহূর্তে চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন, এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিধ্বস্ত ভবনের সামনে শ্রদ্ধা,
বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় ছবি, বন্ধুদের লেখা, স্মৃতিকথা সহ নানা বার্তা। এদিকে ঘটনার বছর পার হলেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। এতে হতাশা প্রকাশ করেছেন স্বজনরা। ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসা ব্যয়ের তুলনায় অপ্রতুল বলেও অভিযোগ করেছেন তারা। 1 বছর পেরিয়েছে, তবুও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই পোড়া ভবনের সামনে দাঁড়ালে থমকে যায় সময়। শোকের ভার কমেনি, বরং 21 জুলাই আবারও নতুন করে ফিরে আসে সেই বিভীষিকাময় দুপুর। 2025 সালের 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে অন্তত 36 জন নিহত হন, আহত হন শতাধিক। নিহতদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী। প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। ঘটনার 1 বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি স্বজনরা। অনেক আহত শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন। পরিবারগুলোর অভিযোগ, ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসার ব্যয়ের তুলনায় অপ্রতুল। অন্যদিকে সরকারের তরফ থেকেও উদ্যোগ পর্যাপ্ত নয়। ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় স্বজনদের হতাশা আরও গভীর হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানায় স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনের সামনে ফুলের শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। মাহারিন চৌধুরী মিস, উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। চোখের সামনে ওরা আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। ওদেরকে ভোলার মতো আসলে আমাদের যাবে না। যারা ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। নিহতদের স্মরণে উত্তরা সহ মাইলস্টোনের 16টি শাখায় দেয়া হয় একদিনের ছুটি। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় আহতদের অনেকে বয়ে বেড়াচ্ছে সেই ভয়াবহ দুর্ঘটনার ক্ষত। আহতদের আরও উন্নত চিকিৎসা লাগলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শারিনা জাহান সায়রা এবং সাইবা জাহান সাইমা যমজ 2 বোন একই সঙ্গে একই ক্লাসে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলে। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে যায় 2 বোন। 1 বছর ধরে চলা চিকিৎসার পর এখনও তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেই ক্ষত আর ব্যথা। কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেটিও অজানা। বাস্ট হওয়ার পরে যে তৈল ছিল প্লাস অন্যান্য আদার্স যেগুলো ওদের গায়ে আসে পড়ছে, পড়ার পরে ওদের পুরো ড্রেস আগুন ধরে গেছে। আগুন ধরার কারণে ওরা আর দৌড়াদৌড়ি করতেছিল, পুরো আগুন শরীর এবং ব্যাগে পুড়ে গেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকরা। আহত শিক্ষার্থী, শিক্ষক, নিহত স্বজনরা স্মৃতিচারণ করেন সেদিনের বিভীষিকার। আমাকে আইসিইউতে কেন আনলে? এখানে তো তোমার অনেক টাকা খরচ হবে। আমি বলেছিলাম সমস্ত খরচ সরকার বহন করতেছে। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে। দুর্ঘটনার পর সে সময় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্ত হন যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন 4 দেশের রাষ্ট্রদূত। এই ইনস্টিটিউটের যা স্টাফ আছে, কেউ সময় ওরা কি দিন দেখিনি, রাত দেখিনি, আর পুরো যাভাবে মানুষের প্রাণটা বাঁচতে পারে ওইটাই করেছেন উনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের আরো উন্নত চিকিৎসা লাগলে সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। We must extend our hands of cooperation to help these affected persons or babies. স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার।
বিপদে সাহায্যের হাত বাড়ানোর। 21 জুলাই দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনও ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজবরোধ এবং নারীদের সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পার হলেও এখনও ক্ষতিপূরণ পাননি সন্তান হারানো পরিবারগুলো। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহনেও হিমশিম খাচ্ছেন অনেক বাবা মা। মর্মান্তিক দুর্ঘটনার 1 বছরেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা নিশ্চয়ই। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা হয়, আমি ব্যক্তিগতভাবে তাকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, সামাজিক মাধ্যমে মিথ্যা, গুজব ও সাইবার বুলিং ঠেকাতে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে। সরকারের পাশাপাশি নাগরিকদের আইনি সুরক্ষায় কাজ করবে এই প্যানেল। সচেতনভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন তৈরি করবেন না, ছড়াবেন না। সাইবার বুলিং বিশেষ করে নারীদের প্রতি এটা একটা মারাত্মক সহিংসতা। আমরা রাস্তায় শুধু নারীকে গায়ে হাত দিলে সহিংসতা হয়, এটা ভুল ধারণা। পৃথিবী বহু পাল্টে গেছে। অনলাইনেও যা করা হয় এগুলো মারাত্মক সহিংসতা নারীর প্রতি। এই সরকার কোনোভাবে এটা সহ্য করবে না। কোনো মন্ত্রী বা উপদেষ্টা পারফর্ম করতে না পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন বলেও মন্তব্য করেন ডাক্তার জাহেদুর রহমান। কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাধন করা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনার সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ পড়বে 5,13,648 টাকা। মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া, খাবার এবং সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানায় ধর্মমন্ত্রী। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকেই প্রাথমিক নিবন্ধন শুরু হয়, আর নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। এবার বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আগামী হজ মৌসুমের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা। হজ প্যাকেজ একে এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2 এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া এবং খাবার ও সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। ভিসার আবেদন করতে পারবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে চালু হয়েছে 1 বছর মেয়াদে মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা। নতুন ব্যবস্থায় উক্ত সময়ের মধ্যে একাধিকবার ওমরা পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। ভিসা জটিলতা কমিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সহজ করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতিটি ধর্মপ্রাণ মুসল্লির স্বপ্ন থাকে পবিত্র কাবা শরীফে গিয়ে ওমরা পালনের, কিন্তু ভিসা জটিলতা, স্বল্প মেয়াদ কিংবা সময় মতো সাশ্রয়ী বিমান টিকিট না পাওয়ার কারণে অনেকের সে ইচ্ছা পূরণ হয় না। এসব ভোগান্তি কমাতেই 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। নতুন এই ভিসায় 365 দিনের মধ্যে একাধিকবার সৌদি আরবে ওমরা পালন করা যাবে, তবে 1 বছরে অবস্থানের সর্বোচ্চ সীমা 90 দিন। সৌদি কর্তৃপক্ষ বলছে এই উদ্যোগ সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রাম এর অংশ। এর লক্ষ্য ওমরা যাত্রীদের যাতায়াত আরও সহজ করা এবং সেবার মান উন্নত করা। তবে প্রতিবার ওমরা পালনের আগে নুসুক প্ল্যাটফর্মের অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ নিতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক। মাল্টিপল ভাবে বছরের মধ্যে যতবার ইচ্ছা ততবারই আসতে পারতেছেন। যারা চাকরিজীবী আছে, যারা তাদের নির্দিষ্ট সময় ছাড়া ওমরা করার সুযোগ পাচ্ছেন না, এই ফলে তারা এই ওমরাটা যে কোনো সময় তারা করার একটা সুযোগ পাবে। নতুন এই ভিসার আরেকটি বিশেষ দিক হলো প্রতিবার সৌদি আরব ছাড়ার পর ভিসাটির সাময়িক নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের শর্ত পূরণ হলেই এটি আবার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। তবে হজ মৌসুমে অর্থাৎ জিলকদ মাসের 1 তারিখ থেকে হজের 13 তারিখ পর্যন্ত এই মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা কার্যকর থাকবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যাসহ স্পর্শকাতর মামলাগুলো প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে মামলা জট কমাতে আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে 1 বছরে 45 লাখ মামলা থেকে 20 লাখে নামিয়ে আনার লক্ষ্য নেওয়ার কথা জানান আইনমন্ত্রী। দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা প্রায় 45 লাখ। এর মধ্যে পারিবারিক আদালতে বিচারাধীন প্রায় 75,000 মামলা। দ্রুত বিচার নিশ্চিতে পারিবারিক আদালত প্রতিষ্ঠা হলেও 5 বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি প্রায় 5,000 মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় মামলা জট কমিয়ে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে নির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে মামলা দায়েরের আগে লিগ্যাল এইডের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করে সরকার। পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ ও যৌতুক সহ 9টি আইনের বিরোধে আদালতে মামলার আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। গত বছর সেপ্টেম্বরে 20 জেলায় চালু হওয়া এই কার্যক্রমের সাফল্যের পর নতুন করে পঞ্চগড়, টাঙ্গাইল সহ 10 জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে 1 বছরের মধ্যে মামলা জট কমিয়ে আনা সম্ভব। আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করা হবে না বলে প্রশ্নের জবাবে জানান আইনমন্ত্রী। রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে 2টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। কোনো মানুষ যেন মামলার ভোগান্তিতে না পড়েন এবং ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে চায় সরকার। ফরমালি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে দুদকে দেয়া দুবাই পুলিশের চিঠির জবাব 2-1 দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তারুল ইসলাম। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জন সহ সব মামলার প্রয়োজনীয় নথি পাঠানোর প্রস্তুতি চলছে। অবজ্ঞা করা, দুঃসাহস দেখায় তারা আহম্মক। গেল জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দুবাই পুলিশ। এর পরপরই এই আসামিকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুদক। মাত্র 2 দিনের ব্যবধানে সমস্ত নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণপত্র পাঠায় সংস্থাটি। চিঠির জবাবে 1 মাস পর বেনজিরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়ে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে সম্প্রতি বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। চিঠি হাতে পেয়ে নথিসহ জবাব প্রস্তুত করতে শুরু করেছে দুদক। দুবাই পুলিশ বাংলাদেশ সরকারের মাধ্যমে স্বরাষ্ট্র হয়ে দুদকে এসেছে। তো দুদকের মামলার সংশ্লিষ্ট যে বিষয়গুলো জানতে চেয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা, সেই বিষয়গুলোই মূলত ক্লিয়ার করে হয়তো 2-1 দিনের মধ্যে আবার পাঠাবেন। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি সহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে 6টি মামলা করে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এ পর্যন্ত 6টা মামলা হয়েছে। 6টা মামলার মধ্যে একটা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার কাজ শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন খাতের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেনী ও বগুড়ার 3 সংসদ সদস্য। দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে ফেনী 1 আসনের এমপি রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত আসনটিতে কোনো উন্নয়ন কাজ করেনি পতিত সরকার। আসনটির সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বগুড়া 6 ও 7 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ ও মোর্শেদ মিল্টন বলেন, চলাচলের অনুপযোগী রাস্তাঘাট, ব্যবহার অযোগ্য সেতু সহ যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে সরকার প্রধানকে। দীর্ঘ এই 17 বছর শুধুমাত্র বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী এলাকাগুলো, এখানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই। বেশিরভাগ জায়গায় লুটপাট করেছে, যার কারণে এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। যেগুলো আসনে বিশেষ করে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিল, সেই আসনে কোনো ডেভেলপমেন্ট হয় নাই। সেই ডেভেলপমেন্টগুলো নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করছে এবং দেখবে যাতে আগামী দিনে যাতে ইনশাল্লাহ ডেভেলপমেন্টগুলো হয়। প্রাথমিকের মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের ট্যাব ও ডিজিটাল ডিভাইস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে গুলশানের একটি হোটেলে সেমিনারে একথা বলেন তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বাড়াতে নতুন আইন প্রণয়ন নিয়ে চলছে আলোচনা। সংবাদ মাধ্যমের নামে অনিবন্ধিত ডিজিটাল মিডিয়াগুলোতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে এগুলো নিয়ন্ত্রণ জরুরি বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ। এ নিয়ে নতুন ও শক্ত আইনের প্রয়োজনীয়তার কথাও জানান প্রতিমন্ত্রী। স্কুল সিস্টেমে এখন ভ্যালিউ বেসড এডুকেশন অনেক বড়ভাবে ঢোকাতে চেষ্টা করছি। ভ্যালিউ বেসড এডুকেশন আমরা একদম প্রাথমিক থেকে শুরু করছি এবং সেই জায়গাটা যেন দ্য রাইট কাইন্ড অফ ভ্যালুজ আর এমবেডেড, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, সিভিক ভ্যালুজ, ওই যে জেন্ডার নর্ম ভ্যালুজ, দ্য রাইট কাইন্ড অফ ভ্যালুজ আর এমবেডেড। তার জন্য যত এই যে ইউনেস্কো থেকে শুরু করে, ইউনিসেফ থেকে শুরু করে যারা এগুলো নিয়ে কাজ করেন সবাইকে কিন্তু ইতিমধ্যে দাওয়াত জানিয়ে নতুন কারিকুলামের অ্যাডভাইজারি প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। সভা নির্বাচন কমিশনার সহ এসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এতে স্থানীয় সরকার পরিষদগুলোর বিদ্যমান আইন পর্যালোচনা করার কথা রয়েছে। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার। জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায় ইসি। সেই মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে কমিশন। এবার জুলাইয়ের দিনলিপি।
2024-এর উত্তাল জুলাইয়ের এই দিনে সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন আপিল বিভাগ। ততদিনে সারা দেশে নিহত হয়েছেন শিক্ষার্থী সহ অনেক মানুষ, আহত কয়েক হাজার। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। ফলে শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে জেনে আসবো হাসান ওয়ালির প্রতিবেদনে। একদিকে ইন্টারনেটবিহীন দেশ, অন্যদিকে কারফিউ। কয়েকদিনে চলমান সহিংসতার ছাপ তখন পুরো জনপদে। এ যেন বিধ্বস্ত এক নগরী, যার পরতে পরতে বারুদের গন্ধ আর বোবা কান্না। পরিস্থিতি আঁচ করতে পেরে কোটা বাতিলের রিট শুনানি এগিয়ে আনে সরকার। 7 আগস্টের পরিবর্তে 21 জুলাই শুনানির দিন ধার্য হয়। পুরো দেশ তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় শুনানি। দীর্ঘ শুনানির পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। একদিকে যখন আইনি মারপ্যাচ, তখন অন্যদিকে দ্রোহের আগুনে দগ্ধ রাজপথ। গণহারে তখন চলছে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক মামলা। অন্যদিকে শিক্ষার্থীদের উপর তখনও চলছে শাসকের গুলি। এদিন ঢাকা সহ সারা দেশে 19 জন শহীদ হন। কোটা বাতিলের রায়ের পর আওয়ামী সরকারের মন্ত্রীরা জানান, শিক্ষার্থীদের দাবি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। এবার সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কুচক্রী মহল এখানে ধ্বংসাযজ্ঞ চালায়। আর সরকার নিজেকে রক্ষায় নাশকতার দায় বিএনপির ওপর চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর দায় চাপানোর চেষ্টা লিপ্ত রয়েছে। এদিকে ছাত্রদের দমাতে ইন্টারনেট বন্ধ থাকলেও খুদে বার্তায় সাংবাদিকদের বিবৃতি দেন 56 সমন্বয়ক। যেখানে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তুলে তারা বলেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। সমন্বয়কদের সামনে সারিতে রেখে আন্দোলন আরও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে জানিয়ে দেওয়া হতো যে প্রোগ্রামটি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। তখন আমরা আমাদের পার্টির সাথে কথা বলতাম, বিশেষ করে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এগুলো আমরা জানাতাম। তাহলে জানানোর পরে উনি আমাদের দলের অন্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে এবং মূল দল রয়েছে সেগুলোর সাথে সমন্বয় করে প্রোগ্রামটি আসলে ইমপ্লিমেন্ট করতো। পুরো প্রক্রিয়াটা আসলে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে এনে আন্দোলনকে ত্বরান্বিত করা হতো। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলছেন, এত হত্যাকাণ্ডের পর আর পেছনে ফেরার সুযোগ ছিল না। 16 তারিখ যে হত্যাকাণ্ডটা শুরু হলো, এটার পরে আমাদের আর কোটা সংস্কার, শুধুমাত্র কোটা সংস্কারে আবদ্ধ থাকাটা কোনোভাবেই যৌক্তিক না। এবং সেই জায়গা থেকে আমরা তখন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী পদত্যাগ সহ সরকারের ক্ষমা চাওয়া সহ আরও কিছু দাবি ওই সময় থেকেই করছিলাম। তখন কমপ্লিট শাটডাউনই কন্টিনিউ করার এক ধরনের সিদ্ধান্ত থাকে এবং আন্দোলন চলমান রাখা হয়। এদিন ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত নির্যাতন করা হয়। আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এর আগে বিকেলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি জানতে চান বিদেশি কূটনীতিকরা। একদিকে 93% কোটা বাতিল করে আদালতের রায়, অন্যদিকে রাজপথ রঞ্জিত ছাত্র জনতার রক্তে। ফলে মুক্তিকামী জনতা বেছে নিয়েছিলেন উত্তপ্ত এই রাজপথকেই।
সেই পথ ধরেই সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে ধরা দিয়েছিল বাকস্বাধীনতা আর গণতান্ত্রিক অধিকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। পানি বাড়তেই আগ্রাসী যমুনা, টাঙ্গাইলে নদী রক্ষা বাঁধে তীব্র ভাঙন, বেলিন বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের নিচতলার 2টি কক্ষ। দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরের 40 থেকে 50% পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোর 3:30 রাজধানীর ভাটারার সাঝের মায়া ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে যায় 2টি কক্ষ। ভয়াবহ বিস্ফোরণে ভবনটির সব গ্লাসের পাশাপাশি ভেঙে পড়ে প্রধান ফটকও। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বেরিয়ে যান বাসিন্দারা। গ্যাসের বোতল যেরকম খুললে দিলে সাইডে দিলে শোষ শব্দ, প্রথমে এরপরে বিকট শব্দ হয়েছে। আমি উঠতে দিই এই অবস্থা, গেট নেট সব ব্যাক হয়ে গেছে, ওয়াল মোয়াল সব পড়া। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন একই পরিবারের 3 জন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গ্লাস সব পড়া শুরু হয়েছে, গেট বাঁকা হয়ে গেছে এবং গ্রিল রড টড যা ছিল ওগুলো বাঁকা হয়ে গেছে, খুলে গেছে। সেফটি ফার্স্ট, মানে কোনো ধরনের সেফটি ইস্যু থাকে আমরা তো ওইটা ভাড়াটিয়াদের সাথে কন্ট্রোল মেজারটা নিতে হবে আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে গ্যাস লিকেজ হয়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখানে 3 জন লোক ছিল ওই বাসায়, 2 রুমের একটা ফ্ল্যাট এবং 3 জনই আহত। বর্তমানে তারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। চিকিৎসকরা বলছেন, শাহিনের শরীরের 50, ফাহিমার 45 ও হাফসার 40% দগ্ধ হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সক্রিয় দুর্ধর্ষ মোটরসাইকেল চোর চক্র। এরা বিভিন্ন মার্কেট, শপিং মল সহ জনবহুল এলাকায় ওঁত পেতে থাকে। মোটরসাইকেল রেখে কেউ চলে গেলেই 1 থেকে 2 মিনিটের মধ্যে মাস্টারকে দিয়ে খুলে নিয়ে পালায়। এরপর বিক্রি করে দেয় ঢাকার বাইরে। জেলা পর্যায়ে চক্রের সদস্য পাঞ্চিং মেশিনে ভুয়া নম্বর বসায়, পরে বিআরটিএর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কাগজ বানিয়ে বিক্রি করে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও নেত্রকোনায় অভিযান চালিয়ে এই চক্রের 8 সদস্যকে গ্রেফতারের পর 20টি চোরাই বাইক উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। 11 জুন সন্ধ্যা 7:19 রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে এক চোর। খিলবাড়ির টেকে চালক বাইক রেখে যাওয়ার 1 মিনিটের মধ্যেই গায়েব করে দেয় সেই চোর। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সেই চোরকে। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার হয় চক্রের মূল হোতা মোহাম্মদ রিপন। কুমিল্লার নাঙ্গলকোটে রিপনের তথ্যে অভিযান করতে গিয়ে উদ্ধার করা হয় 9টি মোটরসাইকেল, গ্রেফতার করা হয় আরও 2 জনকে। 4 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রের আরেক সদস্য নুরুজ্জামান ওরফে জামাল এখনও অধরা। হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় তাকে। এবার তাকে নিয়ে ময়মনসিংহ, নেত্রকোনায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জন, উদ্ধার করা হয় আরও 11টি মোটরসাইকেল। জামালকে নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সদর থানা, ফুলপুর থানা এবং নেত্রকোনা সদর থানা থেকে আরও 11টি চোরাই মোটরসাইকেল, অর্থাৎ সর্বমোট 20টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ বলছে, এই চক্রের মূল হোতা রিপনের নামে 33টি এবং জামালের নামে আছে 6টি মামলা। এরা ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্রি করে। সেসব জায়গায় পাঞ্চিং মেশিনে নতুন নম্বর বসানো হয়। এরপর বিআরটি এর অসাধু কর্মকর্তার মাধ্যমে কাগজপত্র তৈরি করে বিক্রি করে তারা। মোটরসাইকেল রেখে একটা অফিসে বা একটা বাজার করতে গিয়েছে, সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে সুকৌশলে চাবিটা ভেঙে বা নকল চাবি, মাস্টার কি বলে তারা, এটাতে চাবি তৈরি করে দ্রুত সময়ে মোটরসাইকেল নিয়ে অন্যত্র চলে যায় এবং তারা একটা নির্ধারিত জায়গায় সেটা স্টোরেজ করে পরবর্তীতে তাদের এই যেটা বললাম যে কুমিল্লা এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় তারা এগুলো বিক্রি করে। গ্রেফতার আসামিদের রিমান্ডে নিয়ে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের নাম বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বর্ষা এলে একই দুর্ভোগ। নগরবাসীর মনে পুরনো প্রশ্ন, আবারও কি ডুবতে যাচ্ছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা? সমস্যা সমাধানে গেল অর্থবছরে জলাবদ্ধতা নিরসন ও নর্দমা পরিষ্কারে
উত্তর সিটি ব্যয় করেছে 178 কোটি টাকা, আর দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসন ও খাল নালা পরিষ্কারে ব্যয় হয়েছে প্রায় 84 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, প্রতি বছর কোটি কোটি টাকা খরচের পরও কেন একই চিত্র? আরও জানাচ্ছেন তানভীর হাসান মেঘ। যে শহর একসময় পানিকেই পথ দেখাতো, সেই শহর এখন সামান্য বৃষ্টিতেই পথহারা। বলছি বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা রাজধানীর ঢাকার নিয়তির কথা। কয়েক ঘন্টার বৃষ্টিতে অলিগলি থেকে প্রধান সড়ক সবই পানির নিচে। প্রতি বর্ষায় একই দৃশ্য, একই দুর্ভোগ, একই আলোচনা। নগরবাসীর মনে পুরনো প্রশ্ন, কেন ডুবে যায় তিলোত্তমা এই নগরী? গবেষণার তথ্য বলছে, দীর্ঘ জলজট, জলাবদ্ধতার কারণ শুধু বৃষ্টির পানি নয়, বরং পানি বেরিয়ে যাওয়ার পথে নানা বাধা বিপত্তি। ড্রেন, খাল, জলাধার হয়ে যে পানি মেশার কথা ঢাকার আশেপাশের নদীতে, সেখানে এখন নেই প্রবাহ। প্রশ্ন উঠেছে, প্রতি বছর কোটি কোটি টাকার খরচের পরও কেন একই চিত্র? বৃষ্টির সময় দেখা গেছে সিটি কর্পোরেশনের যেই ভাঙাচোরা কাজটি শুরু করে, দেখা গেছে রাস্তাঘাটটা ভাঙা থাকলে তখনই ময়লা টলা ওই ভাঙা ঢাকা চলে গেলে তখন এই সমস্যাটা তৈরি হয়। সরকার এটা বাজেট দিলেও সিটি কর্পোরেশন থেকে এটার অনেক গাফিলতি আছে এটার ব্যাপারে। এসি রুমের যেই প্ল্যানটা, সেই প্ল্যানটা অনেক এসি রুমের মতোই হয়। যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে না ততক্ষণ পর্যন্ত এরকম আমরা আশার বাণী শুনবো, প্রত্যেক বর্ষাতে আমরা গালাগালি করব। শুধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমি এটা করছি, এত টাকা বরাদ্দ পেয়েছি, এগুলো করলে হবে না, ফিজিক্যালি নামতে হবে। 2025-26 অর্থ বছরে ঢাকা উত্তর সিটিতে ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে 800 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরে জুন পর্যন্ত যার ব্যয় হয়েছে প্রায় 178 কোটি টাকা। এ সময়ে নতুন ড্রেন নির্মাণ, সংস্কার ও পুনর্বাসন করা হয়েছে। ড্রেন পরিষ্কারে ব্যয় হয়েছে 15 লাখ টাকা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে 75 কোটি টাকা বরাদ্দ হয়, যার সিংহভাগই ব্যয় হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে, নর্দমা, খাল ও বক্স কালভার্ট পরিষ্কারে বরাদ্দকৃত 40 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি টাকা খরচ হয়েছে। খাল পুনরুদ্ধার ও পানি বের হওয়ার পথের বাধা আগে দূর করতে চান দক্ষিণ সিটির প্রশাসক, আর উত্তর সিটি প্রশাসকের নজর ড্রেন নির্মাণ ও খাল পুনরুদ্ধারের। পলিথিন যদি বন্ধ করা না যায় তাহলে আপনি কোনোভাবেই রাস্তা পরিষ্কার রাখতে পারবেন না, ড্রেন পরিষ্কার রাখতে পারবেন না, খালও পরিষ্কার রাখতে পারবেন না। আমরা অলরেডি 2-3টা প্রকল্প নিয়েছি, অন্তত বছরখানেক লাগবে, যেটা এই বছর হয়তো বেনিফিট পাবে না, নেক্সট ইয়ারে বেনিফিট পাবে। আমরা একটা নতুন করে প্রস্তাবনা দিয়েছি এলজিডি মন্ত্রণালয়কে, যে আমাদের খালগুলো খনন করার জন্য। আমাদের খালগুলো যদি খনন করতে পারি, তাহলে এই যে আজকে যে আমরা ড্রেনেজের যে কাজগুলো করছি, সেটা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করলেও খাল, জলাধার ও পানি নিষ্কাশনের পথ ফিরিয়ে না আনলে জলাবদ্ধতা কমবে না। হাতিঝিলের মতোই আরও 5টি রিটেনশন এরিয়া তৈরি করতে হবে, মানে বৃষ্টি হলে পানিটা যাতে কোনো একটা জায়গায় জড়ো হতে পারে। প্রতি বর্ষায় একটাই প্রশ্ন, আবারও কি এই শহর ডুববে? উত্তরটা আকাশে নয়, লুকিয়ে আছে শহরের মাটির নিচে, খালের বুকে, ড্রেনের ভেতরে এবং নগর পরিকল্পনার নকশায়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়ায় নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরের লোহার সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি ওঠানামা করছে। নেত্রকোনায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা বৃষ্টিতে বেড়েছে যমুনা নদীর পানি, তীব্র স্রোতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট। টাঙ্গাইলের ভুয়াপুরে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। এমন অবস্থায় যানবাহন চলাচল বন্ধ রেখে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রায় 10-15টা বাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে, মানে একদম নিয়ে সরাইতেই পারে নাই। খাট পালং কিছু নাই, সব নদীতে ভাইসে গেছে। এক বাড়ি থেকে 5টা ঘর গেছে, 35 মণ শস্য নদীতে চলে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিপি, মিপি যা আসলে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি।
গাইবান্ধায় ফের বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। পানি ওঠানামা অব্যাহত থাকায় রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কায় স্থানীয়রা। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। সবাই আতঙ্কের ভেতরে আছি যে কখন কি হয় না হয় এটা বলা যায় না। কাকো ধরিতেও পারি না, কইতেও পারি না, আর কেউ সামেদাও করতে পারে না। শত বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে, এখানে 10 বিঘা ধরনের জমি এবং 20 বিঘা জমি এখানে ভাঙি গেছে, পাট কাটা লাগছে, ছাগল গরু ভাসি গেছে। আমাদের যেটুকু আমার জমা জমি আছে সব ভাঙে যাচ্ছে, আমরা কি করি খামো। এদিকে বৃষ্টি আর ঢলে শেরপুরের নালিতাবাড়িতে চেল্লাখালী নদীর ওপর বেলি ব্রিজ ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন 8টি গ্রামের প্রায় 15,000 মানুষ। ছেলে মেয়ে যাতায়াত করতে পারতেছে না, মহিলারা ডাক্তারের কাছে যাইতে পারতেছে না। আমাদের নৌকা বানানোর সাধ্য নাই, একটা বুড়ো আছে, এটা দিয়ে কিছু ছাত্র পারাপার করতেছি। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আংশিক ভেঙে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে ঘেরের মাছ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। সেভেন্স চত্বরে লাখো মানুষের উচ্ছ্বাস, দেশের মাটিতে জমকালো সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। হৃদয় ভাঙা কষ্ট নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে আর্জেন্টিনা। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে 5 প্রশাসককে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে 5 ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে জমাকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাবেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন ও প্রতিশ্রুত মুনাফা সহ টাকা ফেরতের দাবি জানান তারা। আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় আমরা বাসা ভাড়া দিতে পারছি না, চিকিৎসা খরচ করতে পারতেছি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি যে সংসদে কথা দিয়েছেন হেয়ার কাট শিথিল হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে প্রজ্ঞাপনটা আপনি শিথিল করেন। গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম ও সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়া তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষ গত 8 জুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং এমডি হিসেবে আবেদুর রহমান শিকদার নিয়োগ পান। পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির প্রেক্ষাপটে প্রশাসকদের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে 5 ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে। একই বোর্ডে যুক্ত হবেন আরও অভিজ্ঞ ব্যক্তিরা। এমডি নিয়োগ করেছেন, বোর্ড আছেন এবং অভিজ্ঞ লোকদের দিয়েই, যোগ্য লোকদের দিয়েই বোর্ড গঠিত হয়েছে। হয়তোবা এখানে আরও বোর্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোকের অন্তর্ভুক্তিও হতে পারে। এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকার সুকুক বন্ডের মাধ্যমে বিনিয়োগ করেছে সরকার। অবস্থার উন্নতি হলেই আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটি যখন সঠিকভাবেই পরিচালিত হতে যাচ্ছে, অতএব জনগণের কাছে আমাদের দাবি বা অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরেন, ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং আপনাদের সমুদয় অর্থই মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস। মোদীকে ক্ষমা চাইতে বলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আজও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি। বিক্ষোভের মুখে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে এই বিক্ষোভে মোদীর পদত্যাগ দাবি করা হয়। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। বল প্রয়োগের ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান রাহুল গান্ধী।
এদিকে সকাল থেকে আবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ, ভেঙে ফেলা মঞ্চ আবার নতুন করে প্রস্তুত করা হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নের সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও তাদের। বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া ও স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচু। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন কুড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা। সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন এবং মার্শাল আর্টসের মতো খেলাগুলো এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামের প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ইভেন্টের সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। খেলার খবর। বীরের বেশেই নিজ দেশে ফিরলেন ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। শিরোপা জয়ের উচ্ছ্বাসে লাল হলুদে রঙিন হয়ে ওঠে মাদ্রিদ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 20 লাখ মানুষ এই বিজয় যাত্রায় যোগ দেন। স্পেনের রাজপ্রাসাদে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানায় রাজপরিবার। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মনক্লোয়া প্রাসাদেও সংবর্ধনা দেওয়া হয়। পুরো বিশ্বের রাজা ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ঠিক এ নামেই বরণ করে নিয়েছেন তাদের দেশের নাগরিকরা। একটি ট্রফি আর কোটি মানুষের হাসি। বিশ্বকাপ জয়ের পর স্পেন জুড়ে যেন শুরু হয়েছে আনন্দের জোয়ার। মাদ্রিদের রাজপথে ছাদখোলা বাসে চড়ে বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাসে মাতেন রদ্রি, ইয়ামাল, নিকো, ওলমো, কুকুরেয়া, রুইজ সহ পুরো দল। সরকারি হিসাবে প্রায় 20 লাখ মানুষ মাদ্রিদের রাস্তায় ভিড় করেন বিশ্ব চ্যাম্পিয়নদের এক নজর দেখতে। লাল হলুদ পতাকা আর স্পেনের জার্সিতে ছেয়ে যায় পুরো শহর। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন করে ছুটে আসেন সমর্থকরা। ছাদখোলা বাসে বিশ্বজয়ী খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি, যেন পর্দার ওপারে যা কিছু আছে তা কোনো কল্পকাহিনী। তাদের আরেকটি বিশ্বকাপ জিততে দেখা সত্যি সৌভাগ্যের বিষয়। দিনভর শহর জুড়ে বিজয় শোভাযাত্রার পর রাতের উৎসবের কেন্দ্র হয়ে ওঠে মাদ্রিদের ঐতিহাসিক সিভিল স্কয়ার। সেখানে মঞ্চে উঠে 1 ঘন্টারও বেশি সময় ধরে সমর্থকদের সঙ্গে গান, নাচ আর উল্লাসে মাতেন স্পেনের বিজয়ী ফুটবলাররা। উল্লাস শুরুর আগে স্পেনের রাজপ্রাসাদে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানান রাজা ষষ্ঠ ফেলিপে, রানী লেতিসিয়া এবং রাজকন্যা লিওনোর ও সোফিয়া। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মনক্লোয়া প্রাসাদেও সংবর্ধনা দেওয়া হয়। 2030 সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও তৃতীয় শিরোপার স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 16 বছরের অপেক্ষার পর বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি এখন স্পেনের ঘরে। আর সেই ট্রফি ঘিরে লাল হলুদের যে উৎসব শুরু হয়েছে তা হয়তো স্প্যানিশ ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় হয়ে থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা ও হৃদয়ে উজাড় করা ভালোবাসায় ফুটবলারদের বরণ করে নেন সমর্থকরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি মেসি ও রদ্রিগো ডি পল। প্রচণ্ড বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে আসেন লাখো সমর্থক। বিশ্বকাপ না জিততে পারলেও দেশের প্রতি ফুটবলারদের এমন নিবেদনে খুশি তারা। বুয়েনোস আইরেসের এজেইজা বিমানবন্দরে লাখো মানুষের ঢল।
4 বছর আগে লুসেইলে বড়ুর বুকে ঝড় তোলার পর যখন এই দলটাই বিমানবন্দরে নেমেছিল, 36 বছর পর শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেছিল পুরো দেশ। বিশ্বকাপ জয়ীদের বীরত্ব গাথায় ছেয়ে গিয়েছিল চারপাশ। 4 বছর পর আবারও শিরোপার মঞ্চে পা রেখেছিল আলবিসেলেস্তে। তবে এবার ভাগ্য বিধাতা সহায় হয়নি। ফাইনালের মহারণে স্পেনের কাছে হেরে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলা থাকায় দলের সঙ্গে আসেননি আলবিসেলেস্তেদের কাতার বিশ্বকাপ জয়ের রূপকার লিওনেল মেসি। দলের সঙ্গে ফেরেননি রদ্রিগো ডি পলো। তবে বিশ্বকাপ জিততে না পারলেও ভালোবাসার রং ফিকে হয়নি সমর্থকদের। বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই স্ক্যালোনির দলকে হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নিতে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় অপেক্ষা করতে থাকেন সমর্থকরা। প্রচন্ড বৃষ্টি, তীব্র ঠান্ডা, তবে তা ভাঙতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের মনোবল। লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে রানওয়েতে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বৈরী আবহাওয়ার মাঝে নীল সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে হাজির হন সমর্থকরা। বিশ্বকাপ না জিততে পারার কষ্ট ভুলে গেছেন তারা, বরং রানার্স আপ হলেও এই দলটার দেশের প্রতি নিবেদনে খুশি সমর্থকরা। ভবিষ্যতেও আলবিসেলেস্তেদের কাছে এমনটাই চান তারা। আমি 1978 সালের ফাইনাল দেখেছি। আমি আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয় দেখেছি। এই দলটা আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের কোনো কষ্ট নেই। কাতার বিশ্বকাপ জয়ের পরের আসরে ফাইনালে ওঠাও কম প্রাপ্তি নয়। আমরা চাই আর্জেন্টিনা দল তাদের এ মনোবল ধরে রাখবে। আগামী দিনগুলোতে তারা আমাদের বিশ্বমঞ্চে এমন সাফল্য উপহার দিয়ে যাবে। মেসির হয়তো এটা শেষ বিশ্বকাপ, তার জন্য খারাপ লেগেছে। তবে আমরা তার কাছে ঋণী। সে যেভাবে দলকে ফাইনালে তুলেছে তা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। লিওনেল মেসি আমাদের ভালোবাসায় আজীবন এভাবে থাকবেন। আমরা সারা জীবন আমাদের প্রিয় মেসির পাশে থাকব। ছাদ খোলা বাসে পুরো শহর ঘুরে বেরিয়েছেন ফুটবলাররা, দিয়েছেন সমর্থকদের ভালোবাসার জবাব। তবে এর মাঝেও উশৃঙ্খল কিছু সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। 1/11 বেশ কয়েকটি অপরাধের সম্পৃক্ত মোজাফফর। জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ, আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি। ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে দ্রুতই দেয়ার আশ্বাস। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারিতে 5,05,000 থেকে 6.5 লাখ নির্ধারণ, বেসরকারিতে 5,13,000। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুরোয়ার। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।